নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হাসিমারা এশিয়ান হাইওয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ভস্মীভূত ভুটানের বাস। কাউন্সিলরদের খেয়োখিরির জেরে জলপাইগুড়ি পুরসভার অচলাবস্থা, কটাক্ষ অনন্তের। বকেয়া বেতনের দাবিতে পুরো পরিষেবা বন্ধের হুঁশিয়ারি জলপাইগুড়ি সাফাই কর্মী একতা মঞ্চের। এবার আসছে বিস্তারিত সংবাদে। হাসিমারা এলাকায় এশিয়ান হাইওয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে গেল প্রতিবেশী দেশ ভুটানের একটি বাস। তবে এই ঘটনায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের সময় বাসে কোনো যাত্রী ছিলেন না, শুধুমাত্র চালক বাসে ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তিনি নিরাপদেই বাস থেকে লাফিয়ে নেমে পড়েন। জানা গিয়েছে, ভুটানের ওই বাসটি মেরামতের জন্য ধূপগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। হাসিমারা এলাকায় এশিয়ান হাইওয়ের ওপর দিয়ে যাওয়ার সময় আচমকাই সেটিতে আগুন ধরে যায়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরে বাসে আগুন লেগেছে। বাসে আগুন দেখতে পেয়ে চালক দ্রুতই বাস থেকে নেমে পড়েন। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, গোটা বাসটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দমকল আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সেটির অধিকাংশ অংশ পুড়ে যায়। শেষ পর্যন্ত সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাসটি। এই ঘটনায় প্রাণহানির কোনো খবর নেই। তবে ব্যস্ত এশিয়ান হাইওয়েতে চলন্ত অবস্থায় বাসে এভাবে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ আর ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। জলপাইগুড়ি পুরসভার বর্তমান অচলাবস্থার জন্য বোর্ডের কাউন্সিলরদের নিজেদের মধ্যে খেয়েই দায়ী করলেন জলপাইগুড়ি সদরের বিজেপি বিধায়ক অনন্তদেব অধিকারী। শনিবার জলপাইগুড়ি পুরসভায় এসে পুরসভার পরিস্থিতি নিয়ে সরব হন তিনি। বিধায়কের অভিযোগ, পুরসভা বর্তমানে কার্যত পুরোপুরি অথর্ব হয়ে পড়েছে। প্রশাসনিক কাজকর্ম থেকে শুরু করে কর্মীদের প্রাপ্য মেটানো সব ক্ষেত্রেই সমস্যা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। তার কথায়, পুরসভায় ঠিক মতন কাজ না হলে অর্থ আসবে কোথা থেকে, সেটাই এখন বড় প্রশ্ন। পুরসভায় এসে তিনি জানতে পারেন কর্মীদের বিভিন্ন প্রাপ্য নিয়েও সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে পেনশন দেওয়া যাচ্ছে না এবং অস্থায়ী কর্মীদেরও বকেয়া বেতন রয়েছে বলে অভিযোগ করেন বিজেপি বিধায়ক। পুরসভার ফান্ড নিয়েও তিনি প্রশ্ন তোলেন। অনন্তদেব অধিকারী বলেন, শুনলাম পেনশন হচ্ছে না, অস্থায়ী কর্মীরা মাইনে পাচ্ছেন না, ফান্ড নেই, কাজ না করলে টাকা আসবে কোথা থেকে। তার বক্তব্যে স্পষ্ট, পুরসভার বর্তমান আর্থিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে তিনি যথেষ্ট উদ্বিগ্ন। পুরসভার বোর্ডের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করে বিধায়ক বলেন, কাউন্সিলরদের নিজেদের মধ্যে বিবাদ ও টানাপোড়েনের প্রভাব সরাসরি পুরসভার কাজকর্মের উপর পড়ছে। এর ফলে সাধারণ মানুষ ও পুরো পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তার। জলপাইগুড়ি পুরসভায় বর্তমানে যা চলছে সেই পরিস্থিতি রাজ্য সরকারের নজরে আনা হবে বলে জানান অনন্তদেব অধিকারী। তিনি বলেন, পুরসভার বর্তমান পরিস্থিতি সম্পর্কে রাজ্য সরকারকে জানাবেন তিনি। একই সঙ্গে আগামী দিনে যাতে জলপাইগুড়ি পুরসভায় একটি ভালো ও কার্যকর বোর্ড গড়ে ওঠে, সেই দাবি রাজ্য সরকারের কাছে জানানো হবে বলেও জানান বিজেপি বিধায়ক। পুরসভার পরিষেবা ও আর্থিক পরিস্থিতি নিয়ে বিধায়কের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। আগামী দিনে পুরসভার আভ্যন্তরীণ পরিস্থিতি কোন দিকে যায় এবং রাজ্য সরকার এই বিষয়ে কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর থাকবে। এসে দেখলাম পরিস্থিতি কি আছে না আছে সব সরজমিন শুনলাম এবং কীভাবে সমাধান করে তার একটা রাস্তা বলে দিয়ে আসলাম। সাফাই কর্মীরাও আপনাকে আসার সাথে সাথে অভিযোগ জানালেন, কি বললেন তারা? তারা 2 মাস থেকে মাইনে পায় না, সে কথা বললেন। এবং তাদের যাতে মাইনে হয় সেটা বলে আসলাম যে ইমিডিয়েটলি তাদের মাইনে দেওয়া হয়, যাতে শহরটা পরিষ্কার থাকে। তারা যদি কাজ বন্ধ করে তাহলে শহরটা অপরিষ্কার থাকবে এবং চলাফেরার অযোগ্য হয়ে যাবে। সোমবার থেকে তারা কাজ বন্ধর কথা বলেছে যে যদি আমরা বেতন না পাই, তো আপনার সাথে কি আলোচনা হয়েছে বা কি বললেন? আমি কথা বলে আসলাম, ওরা নেক্সট উইকে পেমেন্ট করে দেবে। বলছি দাদা, একটা জিনিস বলুন, এই ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরের থেকে জলপাইগুড়ি পৌরসভা একেবারেই অচল, কারণ এখানে চেয়ারম্যান থাকছেন না, কাউন্সিলররা নেই,
দুজন কাউন্সিলর পদত্যাগ করলেন, তো সাধারণ মানুষ এই 25টা ওয়ার্ডের মানুষ পরিষেবা পাবে কোথা থেকে? এটা নিয়ে কিছু ভাবছেন? এখনও তো অচল। দেখুন, এটা বিগত বোর্ডের কাউন্সিলরদের নিজেদের মধ্যে ঝামেলার কারণে পৌরসভা আজ কসল অবস্থার সৃষ্টি হয়েছে। এর জন্য ভারতীয় জনতা পার্টি দায়ী না। এদের সঙ্গে জনগণ নেই, এরা জনগণ থেকে বিচ্যুত, তাই তারা নিজেরা পালিয়ে বেড়াচ্ছে। আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? দেখুন, মিউনিসিপ্যাল রুলস অনুযায়ী যা হবার সেটাই হবে। বলছি, কবে নাগাদ? পেনশনার যারা আছে তারাও তো আজকে 3 মাস হয়ে গেল পেনশন পাচ্ছে না। এরা 3 দিন ধরে এখানে পৌরসভাটাকে অচল, 5 দিন ধরে অচল করে রাখছিল। শুনলাম, আমি আপনাদের মুখে শুনলাম এবং আগে শুনেছি যে পেনশনাররা পেনশন পাচ্ছে না কারণে যে ফান্ডের অভাব বলছে, সেটা শুনলাম এখানে এসে। কিন্তু এরা কাজ না করলে ফান্ড আসবে কোথা থেকে? এরা নিজেরা অথর্ব হয়ে বসে আছে। পৌরসভাটাকে একটা অথর্ব বানিয়েছে। এখানে বিগত দিন থেকে যেভাবে যে পৌরবোর্ড পরিচালিত হচ্ছে, তারা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। জনগণের স্বার্থ, যারা এমপ্লয়ি এবং কর্মচারী, তাদের দিকে তারা নজর দেয়নি। তার ফলে এই অবস্থা সৃষ্টি হয়েছে। তো এই আজকে যে পরিস্থিতিগুলো এসে লক্ষ্য করলেন, এগুলাকে আপনি উপর মহলে জানাবেন? অবশ্যই জানাবো, এবং আগামী দিনে যাতে ভালো পৌরবোর্ড আসে সেই ব্যবস্থা করব। অমিত বনকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে বকেয়া বেতনের দাবিতে পুরসভা বন্ধের হুঁশিয়ারি। 2 মাসের বকেয়া বেতন মেটানোর দাবিতে আগামী সোমবার 24 আগস্ট জলপাইগুড়ি পুরসভার সব পৌর পরিষেবার পাশাপাশি জল পরিষেবাও বন্ধ রাখার হুঁশিয়ারি দিল জলপাইগুড়ি সাফাই কর্মী একতা মঞ্চ। একই সঙ্গে বড় পোস্ট অফিস মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচির ঘোষণা হয়েছে। সংগঠনের অভিযোগ, গত 2 মাস ধরে সাফাই কর্মীরা বেতন পাচ্ছেন না। শনিবার পুরসভার এক্সিকিউটিভ অফিসার আর ফিনান্স অফিসারের সঙ্গে দেখা করে দ্রুত বেতন মেটানোর বিষয়ে নির্দিষ্ট আশ্বাস মেলেনি বলে দাবি সংগঠনের সভাপতি প্রতাপ রাউতের। আমরা যেরকম গতকালই জানিয়েছিলাম যে আমাদের বেতন বকেয়া যেগুলো বেতন আছে সেগুলো 48 ঘন্টার মধ্যে মেটাতে হবে। যদি আপনারা 48 ঘন্টার মধ্যে আমাদের বকেয়া বেতন মেটাতে না পারেন, তাহলে কিন্তু আগামী সোমবার থেকে সম্পূর্ণ পৌর পরিষেবা বন্ধ থাকবে। সম্পূর্ণ যত পৌর পরিষেবা আছে, পৌর পরিষেবার যত কাজ আছে, সম্পূর্ণ পৌর পরিষেবা বন্ধ থাকবে, ইনক্লুডিং ওয়াটার সাপ্লাই, যেটা আমরা কালকেই বলেছিলাম। তো সেই অনুযায়ী আজকে আমরা এসে এক্সিকিউটিভ সাহেব ছিলেন আর আপনার এফও সাহেব ছিলেন, তাদেরকে আমরা জানিয়েছি। তো ওনারা বলেছেন যে না, ওনাদের আজকেও আমরা জানিয়েছি যে আপনারা যদি মাইনার যতদিন ডিলে হবে, আর যতদিন ডিলে হবে তার জন্য কিন্তু দায়ী আপনারা থাকবেন। যদি জলপাইগুড়ি শহরের লোক যদি পৌর পরিষেবা না পায়, যদি জল না পায়, যদিও আরও কোনো ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হয়, তার জন্য কিন্তু সম্পূর্ণ দায় জলপাইগুড়ি পৌর প্রশাসন থাকবে। কি বললেন উনি আজকে? উনি বললেন যে আমরা এত তাড়াতাড়ি মাইনা দেওয়া সম্ভব নয়, এটাই আমাদের জানিয়েছেন। কি করবেন, কি ভাবছেন? আমরা যেটা করব, আগামী সোমবার সম্পূর্ণ সাফাইয়ের কাজ বন্ধ থাকবে। জল সাপ্লাই যেটা আছে, জল সাপ্লাইয়ের কাজ বন্ধ থাকবে। কোনো জল সাপ্লাই করা হবে না। আর কোনো ঠিকাদারের যেগুলো আছে, ঠিকাদারের যে সাফাই কাজ আছে, সেটাও টোটাল বন্ধ থাকবে। যদি কোনো ঠিকাদার কোনো গাড়ি বের করে, ওর নিজের দায়িত্বে বের করবে, তার দায়ভার আমরা নিব না। আর আমরা আর আমাদের যে 318 ফ্যামিলি, যত ফ্যামিলি আছে, সবাইকে নিয়ে আমরা কিন্তু পোস্ট অফিস মোড়ে গিয়ে বসে পড়বো। আমাদের কাছে আমরা যেটা আছে, পুলিশের কাছে একটা আবেদন করব কি পোস্ট অফিস মোড়ে আগে থেকে একটা গ্রিন করিডোর বানিয়ে রাখুক, যাতে অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেড যাতায়াত করতে পারবে। তো আগে থেকে কোনো গ্রিন করিডোর বানিয়ে রাখুক। আমরা সোমবারে কিন্তু পোস্ট অফিস মোড়ে পুরো ফ্যামিলি, বউ বাচ্চা যত ফ্যামিলি আছে, ছোট বড় সবাইকে নিয়ে পৌরসভা আপনার পোস্ট অফিস মোড়ে বসে। ধীমান রায়ের রিপোর্ট। জলপাইগুড়িতে ব্রাউন সুগার পৌঁছে দিতে এসে পুলিশের জালে 2 মহিলা। শনিবার বিহারের কিষানগঞ্জের মালদুয়ারের বাসিন্দা আশা কাহার আর রেখা দেবীকে গ্রেপ্তার করল কোতোয়ালি থানার পুলিশ। সূত্রের খবর, এদিনই সকালবেলায় দার্জিলিং মেল ট্রেনে জলপাইগুড়ি স্টেশনে নামে 2 জন। গোপন সূত্রে খবর পেয়ে 2 নম্বর গুমটি এলাকায় সাদা পোশাকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ব্যাগ খুলতেই উদ্ধার হয় 270 গ্রাম ব্রাউন সুগার। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। রবিবার তাদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।
আজকে যেটা হলো, পুলিশ গোপন সূত্রে খবর পায় যে একজন ভদ্রমহিলা ব্রাউন সুগার সাপ্লাইয়ের জন্য এখানে এসেছেন। তারপরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেটাকে এখানে আসে এবং তাদেরকে ডিটেন করে, খুঁজে পায় এবং ডিটেন করে। তারপরে আমাদেরকে খবর দেওয়া হয়, আমরাও আসি। এসে তারপর সার্চ করে দেখা যায় যে 270 গ্রাম মতো ব্রাউন সুগার পাওয়া গেছে। সেটা আমাদের যা প্রসিডিওর আছে, সিজার লিস্ট তৈরি করা হলো এবং করে যা প্রসিডিওর আছে সেটা মেনটেন করে এটা পুলিশ নিয়ে যাচ্ছে এবং ওদেরকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। আপাতত দুজনকে পাওয়া গেছে। এই জায়গাটা হচ্ছে জলপাইগুড়ি, আমাদের সদর ব্লকের আন্ডারে পড়ছে। তো এখানে হচ্ছে 2 নম্বর গুমটির কাছে ভাটিয়া বিল্ডিং বলে। পিনাকি শীলের রিপোর্ট। পাঁচ দিনের অবস্থান আন্দোলন প্রত্যাহার জলপাইগুড়ির অবসরপ্রাপ্ত পৌরকর্মীদের। তৃণমূল কংগ্রেসের একাংশ কাউন্সিলরের আশ্বাসে 5 দিনের অবস্থান আন্দোলন প্রত্যাহার করলেন জলপাইগুড়ি পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। বকেয়া পেনশন সহ অন্যান্য প্রাপ্য অর্থ দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতে পৌরসভার 2টি প্রবেশদ্বার বন্ধ করে আন্দোলনে বসেছিলেন তারা। আন্দোলনের জেরে টানা 5 দিন কার্যত অচল হয়ে পড়েছিল জলপাইগুড়ি পৌরসভার কাজকর্ম। অবসরপ্রাপ্ত পৌরকর্মী ইউনিয়নের সম্পাদক অঞ্জন বন্দ্যোপাধ্যায় জানান, কাউন্সিলরদের আশ্বাসের পর আপাতত আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। এদিন পৌরসভার 2টি গেট খুলে কাজকর্ম স্বাভাবিক রাখতে সহযোগিতা করলেন আন্দোলনকারীরা। অন্যদিকে আন্দোলন চলাকালীন পৌরসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের অনুপস্থিতি নিয়েও উঠেছে বড় প্রশ্ন। হয়েছিল আমাদের যৌথ কমিটির নেতৃত্ব, সেখানে সিদ্ধান্ত হয়েছে আমাদের দাবিগুলো তারা পৌরভোট আগামী 27 তারিখে পৌরভোট হচ্ছে। এই 27 তারিখ পর সেপ্টেম্বর মাসেই তারা আমাদের 2টো যে পেনশন বাকি আছে সেই পেনশন দিবে এবং গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড এবং এরিয়ার পেনশন যেগুলো বাকি আছে সেগুলো তারা ধাপে ধাপে পরিশোধ করবে। আজকে কি হলো? আজকে হলো যে আমরা জয়েন্টলি আমাদের নেতৃত্ব এবং কাউন্সিলরদের নেতৃত্ব তারা জয়েন্টলি এখানে এসে আমরা ডিক্লেয়ার করলাম যে আমরা আপাতত আমাদের আন্দোলন তুলে নিচ্ছি এবং যারা পৌরসভার নাগরিকবৃন্দ আছে, যারা দূর দূরান্তের নাগরিকবৃন্দ আছে, তাদের অসুবিধা যাতে না হয় সেজন্য আজকে গেট খুলে দেওয়া হলো। অমিত বণিকের রিপোর্ট। দীর্ঘদিনের পাহাড়ের সমস্যা আর দাবির সমাধানের লক্ষ্যে অবশেষে শিলিগুড়ির নিউ চামটায় একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়ে গেল ম্যারাথন বৈঠক। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ পাহাড়ের একাধিক নেতা মন্ত্রী উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনার পর পাহাড়ের সমস্যা সমাধানে এক বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা তিনি জানান, পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা নিয়ে এবার কমিটি গঠিত হবে। কমিটির মধ্যস্থতাকারী হিসাবে দায়িত্ব পালন করবেন পঙ্কজ কুমার সিং, যাকে আগেই কেন্দ্র দায়িত্ব দিয়েছিল। কমিটিতে পাহাড়ের অন্যান্য রাজনৈতিক আর সামাজিক নেতৃত্বকেও অন্তর্ভুক্ত করা হবে। পাহাড়ের বিভিন্ন সমস্যা, দাবি আর সংশ্লিষ্ট বিষয় নিয়ে এই কমিটি কাজ করবে। বৈঠকে পাহাড়ের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। পাশাপাশি আলোচনার ভিত্তিতে একটি গ্রাফ তৈরি হয়েছে। পরবর্তী বৈঠকে সেটি নিয়েও পর্যালোচনা হবে, সঠিক পদক্ষেপ ঠিক করা হবে। এদিকে রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন সিমলেকে পৃথক গোর্খাল্যান্ডের দাবি নিয়ে প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান তিনি। গোর্খাল্যান্ড প্রসঙ্গে এখনই কোনো মন্তব্য করতে চাননি। বৈঠকে উপস্থিত অন্যান্য নেতৃত্বের তরফেও বিষয়টি স্পষ্ট কোনো বক্তব্যে প্রকাশ পায়নি। ফলে পাহাড়ের দীর্ঘদিনের সমস্যার সমাধানে নতুন কমিটি গঠন, পরবর্তী বৈঠকের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের। এই কমিটির মাধ্যমে পাহাড়ের বিভিন্ন দাবি আর তার সমস্যার সমাধান কতটা হয় সেটাই এখন দেখার।
आज गोरखा समाज के लिए, दार्जिलिंग के लिए बहुत ही ऐतिहासिक दिन है, क्योंकि आज ही के दिन में 88 के अंदर में गोरखा एकॉर्ड साइन हुआ था। और सौभाग्य से आज ही के दिन दार्जिलिंग के इसी पवित्र धरती में भारत के यशस्वी गृह मंत्री जी के साथ गोरखा समाज के प्रतिनिधियों का बैठक संपन्न हुआ। और इस प्रतिनिधि मंडल में लोकसभा के सांसद, राज्यसभा के सांसद, हमारे 5 आदरणीय विधायकगण और हमारे सभी अलायंस पार्टी के अध्यक्ष, जिसमें विमल गुरुंग जी, श्रीमान मोहन घिसिंग जी और JB राय सर CPRM से, दावा पाकिंग जी, समिति से विकास जी और नीरज जिम्बा जी, रोशन गिरी जी और साथ ही भारतीय जनता पार्टी के हमारे जिला के अध्यक्ष संजीव लामा जी, प्रतिनिधि मंडल की टोली में हम सब लोग उपस्थित थे। और साथ ही भारत सरकार की ओर से स्वयं आदरणीय गृह मंत्री, पश्चिम बंगाल के आदरणीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी और भारत सरकार के गृह सचिव और भारत सरकार के डायरेक्टर IB और पश्चिम बंगाल के चीफ सेक्रेटरी, पश्चिम बंगाल के DGP और इंटरलोक्यूटर जिनको भारत सरकार गृह मंत्रालय ने अपॉइंट किया है, पंकज सिंह जी और साथ ही पश्चिम बंगाल के हिल अफेयर्स के MOS विशाल लामा जी सभी उपस्थित रहे। और सभी प्रतिनिधि मंडल की ओर से गृह मंत्री जी को दार्जिलिंग तराई डूवर्स की जो पीड़ा है और जो पिछले 40 साल का जो संघर्ष है और जिस तरह से हमारे अधिकारों को CPM ने और 15 साल तक TMC ने कुचला है और जो त्याग और बलिदान गोरखा समाज के लोगों ने दिया है, आज तक 2000 से ज़्यादा लोग हमारे शहीद हुए हैं, हमारे बहन बेटियों के साथ रेप हुआ है, 5000 से ज़्यादा हमारे लोग विस्थापित हुए हैं और ये बहुत लंबे समय तक जो संघर्ष था उसको एक बहुत बड़ी उपलब्धि आज हासिल हुई है। और सभी प्रतिनिधि मंडल ने अपने पक्ष रखे और उसके बाद स्वयं पश्चिम बंगाल के मुख्यमंत्री जी ने अपना पक्ष रखा और अंत में जो है सभी विषयों को सुन करके उसका जो भविष्य में समाधान होगा और उसका जो रास्ता है उसको गृह मंत्री जी ने उसको कंक्लूड किया। मुझे बोलने दोगे? इंटरलोकेटर आदरणीय पंकज कुमार सिंह जी के नेतृत्व में गृह मंत्रालय की टीम का एक कमेटी का गठन हुआ है जो आज के इस एग्रीमेंट को, ड्राफ्टिंग को फाइनल करने का काम करेगी। और मैं आज आप सबके समक्ष, क्योंकि मुझे देश भी देखना है, मुझे अपनी क्षेत्र की जनता का भविष्य भी देखना है और जो विशेष करके गोरखा समाज आए दिन विदेशी होने का जो लांछना हमारे ऊपर लगता है, उस कष्ट को भी मुझे देखना है और साथ ही हमारे क्षेत्र में विकास हो, हमारे क्षेत्र में डेवलपमेंट हो, हमारे युवाओं को रोजगार मिले। आज आप सबको पता है, एशिया में पहला हाइड्रो अगर कहीं था तो वो दार्जिलिंग में था। 100 साल पुरानी यूनेस्को टॉय ट्रेन अगर कहीं चलती है वो दार्जिलिंग में चलती है। भारत में सबसे पहले अगर कहीं बिजली आई वो दार्जिलिंग में थी। और दुनिया भर में मशहूर अगर चाय का उत्पादन कहीं से शुरू हुआ, उसकी शुरुआत भी दार्जिलिंग से हुई। लेकिन जो गरिमा थी उसको पूरी तरह बर्बाद करने का काम CPM ने और TMC ने किया। जब से भारतीय जनता पार्टी की सरकार बनी है, हम सब पॉजिटिव है, हमें पूरी उम्मीद है हमारे साथ न्याय होगा। और मैं सभी प्रतिनिधि की ओर से समस्त जनता को ये कहना चाहता हूँ, आपकी जो पीड़ा, आपकी कष्ट है, उसका समाधान भारत सरकार करेगी। और एक बात जो गृह मंत्री जी ने कहा है, जो भारत सरकार करने वाली है, मैं स्पष्ट आपको बता देना चाहता हूँ, जो भी समाधान होगा वो भारत के संविधान के अंतर्गत उस चीज़ का समाधान होगा। ये हम सब के लिए बहुत बड़ी उपलब्धि है। साथ ही मैं ये भी कहना चाहूँगा, जो भी उम्मीद हमारे समाज ने आज तक जो लगा करके रखा है उससे बढ़कर होगा। ये 2 बात मैं स्पष्ट रूप से দর্পণ নাট্যগোষ্ঠী সংস্থার 21 বছর পূর্তি উপলক্ষে শনিবার থেকে জলপাইগুড়িতে শুরু হলো 3 দিন ব্যাপী নাট্য উৎসব।
জলপাইগুড়ি পৌরসভার প্রয়াস মঞ্চে আয়োজিত এই উৎসবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার একাধিক নাট্যদল অংশগ্রহণ করছে। নাট্যচর্চা, সাংস্কৃতিক আদান প্রদান এবং মঞ্চ নাটকের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর লক্ষ্যই এই বিশেষ উৎসবের আয়োজন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ি পৌরসভার প্রয়াস মঞ্চে এক বর্ণাঢ্য আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি জনপ্রতিনিধি ও সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিরা। তাদের উপস্থিতিতে উৎসবের সূচনা পর্ব আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতেই দর্পণ নাট্যগোষ্ঠীর দীর্ঘ 21 বছরের পথ চলা এবং নাট্যচর্চায় তাদের অবদানের কথা তুলে ধরা হয়। এরপর সাংস্কৃতিক জগতের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। তাদের হাতে সম্মাননা তুলে দিয়ে নাট্য ও সংস্কৃতির ক্ষেত্রে তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সংবর্ধনা পর্ব শেষ হওয়ার পর মঞ্চস্থ হয় উত্তরবঙ্গের প্রথম দিনের নাট্য পরিবেশনা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত নাট্য দলগুলির অংশগ্রহণে আগামী 3 দিন ধরে প্রয়াস মঞ্চে চলবে নানা নাট্য পরিবেশনা। এই উৎসবকে ঘিরে নাট্যপ্রেমী ও সংস্কৃতি প্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। তবে উৎসবের প্রথম দিনের অনুষ্ঠানে দর্শক সমাগম আশানুরূপ ছিল না। প্রয়াস মঞ্চের দর্শকাসনের বেশ কিছু অংশ ফাঁকা থাকায় আয়োজকদের প্রত্যাশিত ভিড় দেখা যায়নি। যদিও দর্শক উপস্থিতি কম থাকলেও শিল্পী ও নাট্যকর্মীদের উৎসাহে কোনো ঘাটতি ছিল না। আগামী 2 দিনে আরও বেশি সংখ্যক দর্শক নাট্য উৎসবে সামিল হবেন বলে আশা করছেন আয়োজকরা। দর্পণ নাট্যগোষ্ঠীর 21 বছর পূর্তির এই আয়োজন শুধু একটি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নয়, বরং উত্তরবঙ্গের নাট্যচর্চাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবেও দেখছেন সাংস্কৃতিক মহলের অনেকে। জলপাইগুড়ি দর্পণ নাট্যগোষ্ঠী আমাদের 21 বছর বয়সে পা দিল। জলপাইগুড়ি দর্পণ নাট্যগোষ্ঠী আমাদের আজকে 3 দিন উৎসব চলবে। আজকে শুক্রবার, শনিবার, রবিবার 4টে দক্ষিণবঙ্গের দল আর 2টো উত্তরবঙ্গের দল, মোট 6টি দল। আজকে নাটক হলো কোচবিহার, অনুভব এবং 12-20টা অন্তরিক্ষ। আবার কালকে আছে দমদম, ধানসিঁড়ি এবং খর্দা, আহিরি। তারপর দিন আছে দমদম, ইপটা, আর আছে হলো চাকদাহ নাট্যজন। কি উপলক্ষে হচ্ছে আপনাদের? এটা আমাদের 21 বছর পদার্পণ করেছে, সেই জন্য আমরা প্রতি বছর নাট্য উৎসব করি। এবার 26-এর নাট্য উৎসব। এটা এত আয়োজন করলেও দর্শক সংখ্যা খুবই কম। দর্শক সংখ্যা খুব কম, সেটা লোকে বুঝবে। আর আজকে অনেক জায়গায় প্রোগ্রাম আছে, রবিবারটা বোধহয় ভিড় হবে। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। রাজবাড়ির মেলার মূল আকর্ষণ রোলার আইসক্রিম, যা খেতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষের আবেগের সঙ্গে জড়িত রয়েছে রাজবাড়ির মনসা মেলা। প্রত্যেক বছর এই মেলা ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। এবারও তার ব্যতিক্রম নয়। গত 3 দিন ধরেই জমজমাট রাজবাড়ির এই মেলা। প্রত্যেক দিন অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে এবারে মেলায় দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ অভিনব রোলার আইসক্রিম। মেলায় ঘুরতে আসা ছোট থেকে বড় সকলের মধ্যেই এই আইসক্রিম নিয়ে যথেষ্ট উৎসাহ দেখা যাচ্ছে। রোলার আইসক্রিম দেখতে অনেকটা গোলাকার আর লম্বাটে। বিশেষ পদ্ধতিতে হ্যান্ডেল ঘুরিয়ে ঠান্ডা পানীয় জল, দুধ আর বিভিন্ন ধরনের ফলের রসের সঙ্গে উপকরণ মিশিয়ে জমিয়ে সেটি তৈরি হয়। তৈরি করার পর সেটিকে কেটে কেটে বাটিতে পরিবেশন করা হয়। বিভিন্ন রকমের ফলের রসের স্বাদ পাওয়া যায় এই আইসক্রিমে। দুধ, বরফ আর ফলের রসের সংমিশ্রণে তৈরি হওয়া এর স্বাদ বেশ সুস্বাদু। অভিনব রোলার আইসক্রিমের প্রতি বাটির দাম 30 টাকা। তুলনামূলকভাবে সাধারণ মানুষের নাগালের মধ্যেই দাম, তাই অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এই নতুন আইসক্রিমের স্বাদ উপভোগ করছেন। মেলার অন্যান্য আকর্ষণের পাশাপাশি রোলার আইসক্রিমের দোকানেও উপচে পড়া ভিড়। বিশেষ করে শিশু আর তরুণদের মধ্যে এই আইসক্রিম নিয়ে উৎসাহ বেশি। ফলে রাজবাড়ির মনসা মেলায় এবছর বিনোদনের পাশাপাশি নতুন স্বাদের রোলার আইসক্রিমেও দর্শনার্থীদের নজর কেড়েছে। রাজবাড়ির মেলার জমজমাট পরিবেশে এখন তাই একদিকে যেমন রয়েছে নাগরদোলা, হরেক রকমের খাবার, কেনাকাটার আয়োজন,
তেমনি অন্যদিকে নতুন সংযোজন রোলার আইসক্রিম। মেলা যতই জমে উঠছে ততই বাড়ছে এই ঠান্ডা মিষ্টি খাবারের চাহিদা। এটা কি বলে এটাকে? মালাই আইসক্রিম। হ্যাঁ, মালাই রোলার আইসক্রিম। রোলার আইসক্রিম কি কি থাকে এর মধ্যে? এটা দুধের আইসক্রিম হবে। দুধের আইসক্রিম। ফলের কোনো আইটেম থাকে না? ফ্রুট ফ্লেভার থাকে। ফ্রুট ফ্লেভার কি কি থাকে? ফ্রুট এটার মধ্যে ম্যাঙ্গো আছে, রোজ আছে, কাঁচা আম আছে, 3টা ফ্লেভার আছে। বিক্রি কেমন হয়? 30 টাকা প্রাইস। হ্যাঁ, 30 টাকা প্রাইস। 30 টাকা। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হাসিমারা এশিয়ান হাইওয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ভস্মীভূত ভুটানের বাস। কাউন্সিলরদের খেয়োখিরির জেরেই জলপাইগুড়ি পুরসভার অচলাবস্থা, কটাক্ষ অনন্তের। বকেয়া বেতনের দাবিতে পুরো পরিষেবা বন্ধের হুঁশিয়ারি জলপাইগুড়ি সাফাই কর্মী একতা মঞ্চের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।